গণিতের সমস্যায় তোমাদের সকলকে স্বাগত। আজ আমরা ক্লাস 10 এর সেপ্টেম্বর মাসের মডেল অ্যাক্টিভিটি টাস্কের অঙ্কগুলো করব। তো একের 1 নম্বরে কি অঙ্ক রয়েছে? একের 1 নম্বরে রয়েছে x ভেরিয়াস y স্কয়ার, x ভেরিয়াস y স্কয়ার, এবং দেওয়া রয়েছে y সমান সমান 3 এবং x সমান সমান 9, এবং দেওয়া রয়েছে x সমান সমান যখন 25 হবে তখন y এর ঋণাত্মক মান কি হবে। তো x ভেরিয়াস যখন y স্কয়ার আছে তখন আমরা এটাকে কি করতে পারি, আমরা ধ্রুবকের সাহায্য নিয়ে এটাকে সলভ করব। তাহলে কি হবে, x সমান সমান ky স্কয়ার, আর এখানে লিখে নেব k হলো অশূন্য ভেদ ধ্রুবক, অশূন্য ভেদ ধ্রুবক, এবার কি করব, এবার আমাদের দেওয়া রয়েছে y সমান সমান 3, এখন y সমান সমান 3 ও x সমান সমান 9 হলে k এর মান হবে, k এর মানটাকে আমরা বের করে নেব, মান হবে তাহলে x এর মান কত 9, 9 সমান সমান k y স্কয়ার, y এর মান কত 3, তাহলে 3 স্কয়ার, তাহলে কি হবে, বা 9 সমান সমান 9k, সুতরাং এখানে কি পাবো, k সমান সমান 1, এই 9টাকে নিয়ে আসবো নিচে, তা 9/9 করলে পরে কত হবে, k এর মান পেয়ে যাবো হচ্ছে 1। এবার কি করব, এবার আমরা লিখে নেব, এবার k এর মান বসিয়ে, k এর মান বসাবো হচ্ছে আমরা কোথায়, এখানে, তাহলে এখানে k এর মান বসিয়ে পাই, k এর মান বসিয়ে পাই, k এর মান বসালে এখানে কি হবে, x সমান সমান k এর মান কত 1 ইনটু y স্কয়ার, তাহলে কি হবে, সুতরাং x সমান সমান y স্কয়ার হলো, এটাকে লিখে নিলাম 1, ঠিক আছে। এবার কি করব, এবার আমাদের যে দেওয়া ছিল x সমান সমান 25, যদি x সমান সমান 25 হয় তখন y এর মান কত হবে। এবার আমরা এই সাইডে লিখে নেই এর পরবর্তী অংশটা, আবার x সমান সমান 25, x সমান সমান 25 1 নং সমীকরণে বসিয়ে y এর মান পাবো, কত হবে, x সমান সমান 25, তো তাহলে x এর জায়গায় কি লিখবো, 25 লিখবো, ইকুয়ালস টু y এর মানটা বের করব y স্কয়ার, সুতরাং তাহলে কি আসবে, y সমান সমান কি আসবে, y সমান আসবে, যখন এই স্কয়ারটা এদিকে যাবে তখন রুট হবে, √25, আলটিমেটলি কি হবে, +-5। তবে আমাদের প্রশ্নে চেয়েছিল যে কি, যে y এর ধনাত্মক মানটি কত হবে, তাহলে লিখবো y এর ধনাত্মক মান 5 বা +5। এটা তোমাদের কত নাম্বার অপশনে রয়েছে, এটা তোমার হচ্ছিল এ নাম্বার অপশনে রয়েছে, এ নাম্বার উত্তরে রয়েছে কত, a সমান সমান মানে a রাশিতে রয়েছে 5, y এর ধনাত্মক মান 5। তাহলে আমাদের একের 1 নাম্বার অঙ্কটি হয়ে গেল। এবার আমরা একের 2 নাম্বার অঙ্কটি করব। একের 2 নাম্বার অঙ্কটি তুলে নিয়ে আমরা সলভ করে নেব। দেখো, একের 2 নম্বরে বলা রয়েছে a ও b যথাক্রমে 2500 টাকা ও 2000 টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করে। 1 বছর পর ব্যবসায় 720 টাকা ক্ষতি হলে এর ক্ষতির পরিমাণ কত। তাহলে এর ক্ষতির যখন পরিমাণ হবে তখন কে কত টাকা দিয়ে ব্যবসা শুরু করেছিল, মানে মূলধনের অনুপাত, যে যত টাকা মূলধন দিয়ে ব্যবসা শুরু করেছিল সেই মূলধনের অনুপাতে কি হবে, তাদের লাভের হার বা ক্ষতির হারটা বের হবে। তাহলে আমরা লিখে নিই a ও b এর মূলধনের অনুপাত, a ও b
এর মূলধনের অনুপাত, মূলধনের অনুপাত কত রয়েছে? মূলধনের অনুপাত রয়েছে 2500:2000। তো 2500 টাকা দিয়ে শুরু করেছিল, এই 2000 টাকা দিয়ে। তাহলে কাটাকাটি করলে কি হবে? দুটো শূন্য ক্যান্সেল আউট করে দিলাম, তাহলে কি হবে? 25:20। আবার 5 দিয়ে কাটলে কত হবে? 5 × 5 = 25, 4 × 5 = 20। এটা হলো তাদের মূলধনের অনুপাত। আর মোট ক্ষতি কত হয়েছিল? এবং মোট ক্ষতি হয়েছিল, এবং মোট ক্ষতি হয়েছিল, ক্ষতি হয়েছিল কত ক্ষতি হয়েছিল? মোট ক্ষতি হয়েছিল 720 টাকা, 720 টাকা। সুতরাং এবার আমরা কি করব? মোট ক্ষতি, এর ক্ষতির পরিমাণ কত? এর ক্ষতির পরিমাণ, ক্ষতির পরিমাণ কত হবে? এই 720 টাকার উপর হবে। 720 ইন্টু এই যে আমরা যে মূলধনের অনুপাত পেলাম, এই 720টা হচ্ছিল মোট ক্ষতি। তাহলে মূলধনের যে অনুপাত পেলাম তাদের মোটটা আমরা নিচে বসিয়ে নেব, 5 + 4। এবং কার ক্ষতির পরিমাণ বের করতে বলছে? এ মানে কি? এ মানে 2500, সেই হিসাবে কত আসবে? 5। তারপরে আমরা কি করব? সমান সমান, তাহলে 720 ইন্টু 5, নিচে কত থাকবে? 4 5 যোগ করলে 9, 9 দিয়ে কাটলে কত হবে? 8 9 72, 80। তাহলে কত হলো? 5 8 40, 400 টাকা। তাহলে এর ক্ষতির পরিমাণ হবে 400 টাকা। এটা কত নাম্বার অপশনে রয়েছে? এটা তোমাদের বি নাম্বার অপশনে রয়েছে। তাহলে বি নাম্বারটা তোমরা টিক করে দেবে। তাহলে আমাদের 1-এর 2 নাম্বার অঙ্কটি হয়ে গেল। এরপরে আমাদের 1-এর 3 নাম্বার অঙ্কটি রয়েছে। আমরা কোশ্চেনটি পড়ে অঙ্কটি সলভ করার চেষ্টা করি। একের 3 নম্বর অঙ্কটিতে রয়েছে দুটি বৃত্ত পরস্পরকে সি বিন্দুতে সি বিন্দুতে বহিঃস্পর্শ করে। এ বি বৃত্ত দুটির কি হয়েছিল? একটি সাধারণ স্পর্শক বৃত্তটিকে, তাহলে কি হলো? এ বি হলো বৃত্ত দুটির একটি সাধারণ স্পর্শক, এবং কি করেছে? এই বৃত্ত দুটিকে সাধারণ স্পর্শকটা এ ও বি বিন্দুতে স্পর্শ করেছে। তাহলে কোণ এসিবি এর মান কত? কোণ এসিবি এর মান কত? এটা আমাদের বের করতে হবে। এটা তোমরা তোমাদের 217 নম্বর পেজের 16 নম্বর প্রয়োগে পেয়ে যাবে। আমরা পরবর্তীতে এটার ক্যালকুলেশনটা আমরা বের করা দেখে নেব। তোমরা মান হিসেবে এটা পুট করবে 90 ডিগ্রি। তোমরা 217 নম্বর পেজের 16 নম্বর প্রয়োগটিতে তোমরা পেয়ে যাবে। তারপর আমরা 1-এর 4 নম্বর অঙ্কটি দেখে নেব। 1-এর 4 নম্বর কি বলা রয়েছে? একটি নিরেট অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল 147 পাই 147 পাই বর্গ সেমি। উহার ব্যাসার্ধ কত হবে? উহা বলতে নিরেট অর্ধগোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য বের করতে বলেছে। আর আমরা কি জানি? নিরেট অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল হবে 3 পাই r স্কয়ার। তাহলে আমরা কি করব? আমরা চলো ব্যাসার্ধটাকে ধরে নেব, এবং এখানে সমগ্র তলের ক্ষেত্রফল দেওয়া রয়েছে, মানে নিরেট অর্ধগোলকের। আমরা সমগ্র তলের ক্ষেত্রফলের বের করাও আমরা কি জানি? সূত্রটি জানি। তাহলে আমরা এটি মানে নিরেট অর্ধগোলকের ব্যাসার্ধ খুব সহজেই বের করতে পারবো। তাহলে কি করব? আমরা আগে ধরে নেব। কি ধরব? ধরি ব্যাসার্ধ কত? ধরি ব্যাসার্ধ সমান সমান আর কি একক এখানে দেওয়া আছে সেমি, তাহলে অবশ্যই সেমি ধরে নেব। বর্গ সেমি আছে, সেখান থেকে আমরা সেমি ধরে নিলাম ব্যাসার্ধ যেহেতু হবে। আর আমরা কি জানি? যে নিরেট অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল। তাহলে চলো আমরা লিখে নেব প্রশ্নানুসারে কি লিখবো? নিরেট অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র কি? 3 পাই r স্কয়ার। 3 পাই r স্কয়ার। আর মানে হলো ব্যাসার্ধ। আর এখানে সমগ্র তলের ক্ষেত্রফলটি দেওয়া ছিল 147 পাই হলো। তাহলে আমরা কি করতে পারি? আমরা এখান থেকে r এর মান বের করব। দেখো উভয় দিক থেকে পাই পাই কাটা চলে যাবে। তাহলে r স্কয়ার ইকুয়ালস টু কি হবে? 147/3। কাটাকাটি করলে কত হবে? 3 4 12, 2 থাকবে 27, 3 9 27, তাহলে 49। যখন স্কয়ারটা এদিকে চলে যাবে তাহলে কি হবে? রুট হবে, √49।
আলটিমেটলি কি আসবে, আর সমান সমান 7। তাহলে আমরা কি পেয়ে গেলাম, উহার ব্যাসার্ধ হবে 7 সেমি। অতএব উহার ব্যাসার্ধ হবে, মানে উহা বলতে নিরেট অর্ধগোলকের ব্যাসার্ধ হবে 7 সেমি। তাহলে 1-এর 4 নাম্বার দাগে যে অঙ্কটি রয়েছিল সেটিও হয়ে গেল, এবং এটির অপশন হবে হচ্ছে সি। সি নাম্বারে তোমাদের কি অপশনটি দেওয়া রয়েছে 7 সেমি, এটি এখানে হয়ে যাবে। এরপরে আমরা 2-এর দাগের অঙ্কগুলো করব। দুইয়ের দাগে কি রয়েছে, 2-এর 1 নম্বরে রয়েছে সত্য মিথ্যা লিখতে হবে আমাদের। 2-এর 1 সত্য কি মিথ্যা। হ্যাঁ, ও কেন্দ্রীয় বৃত্তে একটি বহিস্থ বিন্দু এ থেকে বৃত্তে দুটি স্পর্শক টানা হলো যারা বৃত্তকে যথাক্রমে বি ও সি বিন্দুতে ছেদ করেছে। তাহলে একটা ও কেন্দ্রীয় বৃত্ত, আমরা কি এটা মোটামুটি ভাবে একটা বৃত্ত টেনে নিলাম এবং ও কেন্দ্রীয় বৃত্ত মোটামুটি দিলাম এখানে আমরা ও কেন্দ্রবিন্দু, এবং কি বলেছে বহিস্থ বিন্দু এ থেকে মানে এই বাইরে একটা বিন্দু এ থেকে কি করা হবে, দুটি স্পর্শক টানা হবে। মনে করো এটা এইভাবে টানলাম আমরা, এইভাবে তোমাদের স্পর্শক টানা হয়ে গেল, এবং স্পর্শক দুটি যথাক্রমে কি কি করবে, বি বিন্দু এবং হলো সি বিন্দুতে ছেদ করলো। এবার বলেছে তাহলে এও মানে হচ্ছে এ থেকে ও এও বিসির উপর লম্ব সমদ্বিখণ্ড। বিসি বলতে হচ্ছে এই যে বি থেকে সি, ঠিক আছে। তাহলে আমরা এই পয়েন্টটির নাম দিয়ে দিই, এই যে এখানে যেখানে ছেদ করলো ও এ কি করলো, বিসি কে মনে করো আমরা ডি বিন্দুতে ছেদ করলো, এই পয়েন্টটির নাম দিয়ে দিলাম ডি। এবার আমাদের বলেছে চলো ও এ মানে চলো বা এওটা কি হবে, লম্ব হবে, কার উপর হবে, বিসির উপর লম্ব হবে, এটাই প্রমাণ করতে হবে। আমরা কি করেছি, আমরা জানি যে হচ্ছে হলো কি স্পর্শক দুটি কি করবে, স্পর্শক দুটির মান কি হবে, সমান হবে। স্পর্শক দুটির মান সমান হবে, স্পর্শক দুটির মান সমান হলে পরে আচ্ছা কি কি পাবো, তাহলে হবে এ বি সমান সমান কি হবে, এসি, তাই তো। এটা কি হবে, এখানে দেখো এখানে যখন এইটা টানা হলো এও, তখন দুটো ত্রিভুজ পেলাম। কি কি পেলাম, একটা পেলাম হচ্ছে হলো এ ডি বি, কি ত্রিভুজ পেলাম, ত্রিভুজ পেলাম এ ডি বি। ও আরেকটা ত্রিভুজ পেলাম, কি ত্রিভুজ পেলাম, এ ডি সি, এ ডি সি। এই দুটা ত্রিভুজের মধ্যে কি জানো, এই দুটা ত্রিভুজের মধ্যে স্পর্শক দুটা কি হবে, যখন কোনো বৃত্তের কি হয় বহিস্থ বিন্দু থেকে বৃত্তের মধ্যে স্পর্শক তৈরি হবে, তখন স্পর্শক দুটির মান কি হবে, সমান হবে। তাহলে কি লিখতে পারি, এ বি সমান সমান এসি, এই দুটি ত্রিভুজের মধ্যে। আর কি পেলাম, আর পাবো হলো এই ওডি মানে সরি এডিটা কি হবে, সাধারণ বাহু, এডি হবে হলো সাধারণ বাহু, এবং আর কি হবে দেখো, এটা যেহেতু এইভাবে কি আসলো, তাহলে আমাদের এখানে হলো দুটি কোণ যে তৈরি হবে না, সেই দুটি কোণের মান কি হবে, সমান হবে। মানে কি পাবো, বি এ ডি সমান সমান কোণ আসবে হলো কি সি এ ডি। তার মানে আমরা বলতে পারি এই যে এখানকার এই ত্রিভুজ আর এই ত্রিভুজ দুটা কি সর্বসম ত্রিভুজ, ত্রিভুজ এ ডি বি সর্বসম ত্রিভুজ, কত, ত্রিভুজ এ ডি সি। তাহলে এটা আমরা কি বলতে পারি, যেহেতু ত্রিভুজ দুটা সর্বসম, তাহলে এই বাহুটা আর এই বাহুটা কি হবে, সমান, কারণ সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু। সুতরাং কি লিখতে পারি, বিডি 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 সমান সমান কি হবে, সিডি, সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু, সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু, আর কি হবে, এই কোণ দুটাও কি হবে, সমান হবে। তাহলে কি হবে, এবং কি হবে, এই কোণ দুটি মানে কি, এই কোণ দুটির নাম হবে হলো
বিডিএ, কোণ বিডিএ সমান সমান কোণ কি হবে সিডিএ। এটাও কি হবে একই রকম ভাবে সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণ হলো। তাহলে দুটা কোণ সমান। আর আমরা কি জানি দেখো, এই একটা সরল রেখার উপর দুটো কোণ, তাহলে দুটো কোণের সমষ্টি কি হবে 180 ডিগ্রি। আবার কোণ বিডিএ প্লাস কোণ সিডিএ সমান সমান 180 ডিগ্রি। কারণ একটা সরলরেখার উপর দুটো কোণ রয়েছে, দুটো কোণের সমষ্টি কি হবে 180 ডিগ্রি হবে। তাহলে বিডিএ আমরা কোণ বিডিএ প্লাস কোণ, আর বিডিএ আর সিডিএ কে দুজনের মানে কি আছে সমান হবে, তাহলে সিডিএটাকে আমরা লিখে নিই বিডিএ সমান সমান 180 ডিগ্রি। এরপরে তাহলে কি হবে, এখানে একটা বিডিএ আর এটা এখানে কি বিডিএ তাহলে কি হবে 2 বিডিএ। আমরা তাহলে উপরের দিকে মুছে আমরা লিখে নিই, তাহলে কি হবে বা দিয়ে লিখে নিচ্ছি 2 কোণ বিডিএ ইকুয়ালস টু কত 180 ডিগ্রি। সুতরাং কোণ বিডিএ সমান সমান কত হবে 90 ডিগ্রি। 2টা এখানে নিচে চলে আসবে, গুণ অবস্থা রয়েছে বিডি এর সাথে, তাহলে 180 নিচে আসলে কত হবে 90 ডিগ্রি বেরিয়ে যাবে। তাহলে এই কোণটার মান কি 90 ডিগ্রি। এই তাহলে কি আছে এই ওডিটা, যদি এই সরল রেখাটা কি আছে এখানে কি 90 ডিগ্রি কোণ তৈরি করেছে, তার মানে আমরা বলতে পারি যে হলো এডি। অতএব এডি লম্ব কি বিসি। এখান থেকে আমরা বলতে পারি এডিটা লম্ব আছে কার উপরে বিসির উপরে। আচ্ছা এডি যদি লম্ব হয়, এডিটাই তো এখানে ও এ পর্যন্ত আছে, অর্থাৎ কি লিখতে পারি ও এ বা এও, এওটাও কি হবে লম্ব হবে বিসির উপর। তার মানে কি তোমাদের এখানে কি দেওয়া ছিল যে এটা হচ্ছে এও লম্ব বিসি, বা এও কি আছে বিসি এর সমদ্বিখণ্ড, অবশ্যই সমদ্বিখণ্ড সমান দুই ভাগে ভাগ করেছে। তাহলে কি হবে এটা সত্য রয়েছে, তাহলে তোমাদের অ্যান্সারটি কি হবে সত্য। এটা তোমাদের প্রয়োগ রয়েছে, ঠিক আছে। তো এই প্রয়োগটি তোমাদের করার দরকার নেই, তোমাদের পাঠ্যপুস্তকেই রয়েছে প্রয়োগ নাম্বার 12 213 নাম্বার পেজের একটা প্রয়োগ, 12 নাম্বার প্রয়োগ। তাহলে তোমাদের অ্যান্সারটি কি হয়ে যাবে এখানে সত্য, যেটা দেওয়া রয়েছে এটা সত্য। এরপরে আমরা 2 নাম্বার অঙ্কটি করে নেব। দুই নম্বরে কি রয়েছে, একটা চিত্র দেওয়া রয়েছে, আমরা চিত্রটা যেরকম দেওয়া আছে চেষ্টা করে নিই সেরকম ভাবে চিত্রটাকে এঁকে নেওয়ার। রয়েছে পি কিউ আর এবং আর কি রয়েছে এস টি। এই চিত্রে বলা রয়েছে এসটিটা কি সমান্তরাল, কার সমান্তরাল কিউ আর এর সমান্তরাল। আর বলা রয়েছে পি কিউ বাই পিএস সমান সমান পি আর বাই পিটি। এটা সত্য না মিথ্যা, এই যে তথ্যটা দেওয়া আছে এটা সত্য না মিথ্যা। হ্যাঁ এটা সত্য হবে। আমরা কি থ্যালাসের উপপাদ্য থেকে জানতে পারি যে দুটি যদি সমান্তরাল সরলরেখা হয় তাহলে কি হবে, আমরা তাহলে কিউ আর এবং এসটি এরকম যদি সরলরেখা যদি কি সমান্তরাল হয় তাহলে আমরা বলতে পারি পি কিউ বাই পিএস সমান সমান পি আর বাই পিটি, অথবা পি কিউ বাই হচ্ছে হলো কিউএস এস কিউ বা কিউএস আর পি সমান সমান পি আর বাই টি আর, এরকম বলতে পারি। তার মানে এটা কি হবে সত্য হবে। এটা আমরা কি থ্যালাসের উপপাদ্য থেকে জানতে পারি। তোমরা 238 নাম্বার পেজের অনুসিদ্ধান্ত নাম্বার 1 দেখবে, সেখানে কি দেওয়া রয়েছে।
এরপরে আমরা 2-3 নাম্বার অঙ্কটিকে করে নেওয়ার চেষ্টা করি। তিন নম্বর অঙ্কটিতে রয়েছে শঙ্কুর তির্যক উচ্চতা শঙ্কুর তির্যক উচ্চতা শঙ্কুর উচ্চতার দ্বিগুণ। আচ্ছা, আমরা একটা চিত্র এঁকে নেওয়ার চেষ্টা করি। এরকম ভাবে একটা কি শঙ্কু এঁকে নেওয়ার চেষ্টা করি। আমরা এইভাবে চিত্রটিকে অঙ্কন করি। আচ্ছা, তির্যক উচ্চতা, তাহলে কি হবে? তির্যক উচ্চতা হলো এটা। তির্যক উচ্চতা আমরা ধরে নিয়ে চলো, কোনো একক দেওয়া নেই, বলেছে উচ্চতা শঙ্কুর তির্যক উচ্চতাটা কি হবে? শঙ্কুর উচ্চতার দ্বিগুণ হবে। আচ্ছা, একক ধরে নিই। আচ্ছা, এইটা কি হবে? এইচ মানে উচ্চতা, ঠিক আছে। আর এটা কি হবে? এটা হলো আর। হয়ে গেল। এবার বলা রয়েছে যে শঙ্কুর যে তির্যক উচ্চতা সেটা কি শঙ্কুর উচ্চতার দ্বিগুণ হবে। আচ্ছা, তার মানে কি আমরা এল সমান সমান মানে তির্যক উচ্চতা সমান সমান কি তির্যক উচ্চতা হবে উচ্চতার দ্বিগুণ, তার মানে 2h। এল সমান সমান কি পেয়ে গেলাম আমরা? 2h, তাই তো? এল সমান সমান 2h। তাহলে এখানে আমরা কি একটা ফর্মুলা থেকে পেতে পারি যে অতিভুজ স্কয়ার, পিথাগোরাসের উপপাদ্য থেকে পেতে পারি যে অতিভুজ স্কয়ার, এটা একটা সমকোণ তৈরি হলো লম্বভাবে, ঠিক আছে, এবং ভূমি পেলাম, আর এটা হলো অতিভুজ। তাহলে কি পাবো? অতিভুজ স্কয়ার, ঠিক আছে, মানে এল স্কয়ার। এখানে অতিভুজ কোনটা? এটা অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার। লম্ব মানে কি? এইচ স্কয়ার, এইচ স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। ভূমি মানে কত? আর স্কয়ার, ঠিক আছে। তাহলে এল এর মান কত? এল এর মান আমরা এখানে লিখেছি, চলো, এল হলো কি উচ্চতার দ্বিগুণ মানে 2h। তাহলে কি 2h স্কয়ার হোল স্কয়ার ইকুয়ালস টু কি হবে? h স্কয়ারটাকে আমরা এদিকে নিয়ে আসি, তাহলে মাইনাস s স্কয়ার, আর আর স্কয়ারটা আর স্কয়ার। এবার কি করতে পারি? তাহলে কি 2 স্কয়ার মানে কি হবে? 4h স্কয়ার মাইনাস কি h স্কয়ার ইকুয়ালস টু r স্কয়ার। তাহলে কি হবে? বা 3h স্কয়ার ইকুয়ালস টু কি r স্কয়ার। তাহলে r এর মান কি হবে? r সমান সমান এটা কি রুট হয়ে যাবে 3h স্কয়ার। সুতরাং r এর ভ্যালু কত পাবো? r এর ভ্যালু পাবো হলো h রুট 3, মানে বা কি রুট 3 ইনটু h। h মানে কি? উচ্চতা। h মানে হলো উচ্চতা। আমরা কি ধরেছি? উচ্চতা হলো h। দেখো, উচ্চতা ধরেছি হলো আমরা h। আর আমাদের অপশনে কি ছিল? আমাদের অপশনে ছিল যে হচ্ছে উচ্চতা শঙ্কুর ব্যাসার্ধ হবে উচ্চতা ইনটু রুট 3। আমাদের কি আছে? ব্যাসার্ধ h রুট 3, মানে h ইনটু রুট 3, মানে h মানে কি উচ্চতা, উচ্চতা ইনটু রুট 3। তাহলে কি এটা সত্য রয়েছে? এটা কি দেওয়া রয়েছে? সত্য। তাহলে তোমরা অ্যান্সারটি লিখে দিতে পারো সত্য। তাহলে 2-3 নাম্বার অঙ্কটি হয়ে গেল। এরপরে আমরা 2-4 নাম্বার অঙ্কটির দিকে এগিয়ে যাব। দুইয়ের 4 নাম্বার বলা রয়েছে একটি ব্যবসা এ ও বি এর মূলধনের অনুপাত। তাহলে কি এ ও বি এর কি মূলধনের অনুপাত, মূলধনের অনুপাত আমরা আগে তুলে নিলাম। এ ও বি এর এখানে বলেছে মূলধনের অনুপাত কত? 7:5। তার মানে এ ও বি ব্যবসা শুরু করেছে যাদের মূলধনের অনুপাত হচ্ছে 7:5, এবং তাদের মোট লাভের, এবং বলেছে মোট লাভের 140 টাকা, এ মোট লাভের 140 টাকা পেলে বি পায় হচ্ছে 125 টাকা। এবং এটা সত্য না মিথ্যা সেটা আমাদের বের করতে হবে। আমাদের মূলধন অনুপাত দেওয়া আছে 7:5। আমাদের বলা রয়েছে এ মোট লাভের 140 টাকা পায় এবং বি পায় হলো 125 টাকা। এ যদি 140 টাকা পায় তাহলে বি পায় হচ্ছে 125 টাকা। এই তথ্যটা সত্য না মিথ্যা সেটা আমাদের বের করতে হবে। তাহলে কি এই যে মোট লাভের পাওয়া মানে চলো লভ্যাংশের পরিমাণ, মূলধন যেই অনুপাতে থাকবে লভ্যাংশের পরিমাণও কি সেই অনুপাতেই হবে। তাহলে কি আমরা লিখতে পারি, সুতরাং এ ও বি এর লভ্যাংশের মূলধনের লভ্যাংশের অনুপাত হবে, লভ্যাংশের অনুপাত হবে। এ কত পায় বলেছে? এ পায় বলেছে 140 টাকা।
আর বি পায় হচ্ছে 125 টাকা। দেখি লভ্যাংশের অনুপাত করলে 5 দিয়ে করলে কত হবে? 5 দিয়ে যদি 140 কাটি তাহলে হবে 28, আর 5 দিয়ে 125 করলে 25। আর তো কাটাকাটি যাচ্ছে না, তাহলে এখানে লভ্যাংশের অনুপাত কত আসতেছে? 28:25। কিন্তু মূলধন অনুপাত কি ছিল? 7:5। তাহলে কি এই লভ্যাংশের অনুপাত আর মূলধনের অনুপাত সমান হলো না, তাহলে এটা কি তথ্যটা হবে মিথ্যা। তাহলে এখানে কি, এখানে যে তথ্যটি দেওয়া আছে যে এ যদি 140 টাকা পায়, বি পাবে 125 টাকা, এই তথ্যটি মিথ্যা দেওয়া হয়েছে বা ভুল তথ্য দেওয়া হয়েছে। এরপরে আমরা 3-এর দাগের অঙ্কগুলোকে করে নেবার চেষ্টা করব। 3-এর 1 নাম্বার। 3-এর 1 নাম্বারে বলা রয়েছে 3 বন্ধু এ বি ও সি একসঙ্গে কিছু মূলধন দিয়ে একটা বাস ক্রয় করে, মানে কিনলো, বাস কিনলো। তারা ঠিক করে যে মোট আয়ের 2/5 অংশ তারা কি করবে? কাজের জন্য 3:2:2 অনুপাতে 3 বন্ধুর মধ্যে ভাগ করে নেবে। কোনো এক মাসে যদি 29,260 টাকা আয় হয়, তাহলে কাজের জন্য এ বি এর থেকে কত টাকা, মানে এর, তাহলে কাজের জন্য এর আয়টা, মানে এর আয়টা বি এর থেকে কত বেশি হবে সেটা বের করতে হবে। তার মানে আমাকে এর আয় ও বি এর আয় বের করতে হবে, এবং এই আয়টা কি হবে? যত টাকা আয় হবে তার হচ্ছে 2/5 অংশ তারা কি করবে? কাজের জন্য 3:2:2 অনুপাতে ভাগ করে নেবে। তাহলে আমরা লিখে নেব মোট আয়। এক্ষেত্রে কি হবে? মোট আয়, মোট আয় কত টাকা? মোট আয় সমান সমান 29,260 টাকা। আর কি দেওয়া রয়েছে? এবং মোট আয়ের 2/5 অংশ তারা কাজের জন্য 3:2:2 অনুপাতে ভাগ করে নেবে, এবং এই আয়ের 2/5 অংশ তারা, মানে এ, বি ও সি তিনজনে যথাক্রমে 3:2:2 অনুপাতে কি করবে? ভাগ করে নেবে। তাহলে আমাদের বের করতে হবে আয়ের 2/5 অংশ। সুতরাং আয়ের 2/5 অংশ কত টাকা? আয়ের 2/5 অংশ অর্থাৎ তাহলে কত হবে? 29,260 ইন্টু 2/5। 5 দিয়ে কাটলে কত হবে? 5 দিয়ে কাটো, 5 5 25 5, 5 5 25, তাহলে থাকবে এখানে 4, 42। তাহলে কত হবে? 5 8 40, 2 26, 5 5 25, 1 0 10, 5 দুগুণে 10। 2 দিয়ে এটা গুণ করলে কত আসবে? 2 দুগুণে 4, 5 দুগুণে 10, 10 0 হাতে থাকবে 1, 8 দুগুণে 16, 1 17 7 হাতে থাকবে 1, তারপর 5 দুগুণে 10 আর 1 11। তাহলে হবে আমাদের 11,704 টাকা। এবার এই টাকাটাকে কি করেছে? এই টাকাটাকে এ বি সি 3:2:2 অনুপাতে ভাগ করে নেবে। তাহলে লিখবো আমরা 11,704 টাকার মধ্যে এ পাবে, এ কত টাকা পাবে? তাহলে 11,704 ইন্টু এই টাকাটার মধ্যে, তাহলে কি করব? আমরা নিচে নিয়ে নেব তাদের তিনজনের কাজের ভাগে যে অনুপাত দেওয়া রয়েছে, যে হিসেবে তারা ভাগ করে নেবে, সেই অনুপাতের সমষ্টি 2 + 2 + 2। আর এবং আমরা কার বের করব? এর, তাহলে কি হবে? 3। তাহলে এই ক্যালকুলেশনটি কত হবে? 11740 ইন্টু 3, নিচে আসবে 3 2 5 2 7। 7 দিয়ে 11,704 কে যদি আমরা কাটি তাহলে পেয়ে যাব 1672।
1672। এবং 3 দিয়ে একে গুণ করলে পাবো 3 দুগুণ 6, 3 7 21 1 হাতে থাকবে 2, তাহলে 3 6 18 আর 2 20 শূন্য হাতে থাকবে 2, 3 অক্ষে 3 2 5 মানে 5016 টাকা। তাহলে এ এর টাকার পরিমাণটা আমরা পেয়ে গেলাম। এবার আমরা বি এর টাকার পরিমাণটা বের করব। বি এই 11,704 টাকার মধ্যে বি কত টাকা পাবে সেটাকে আমরা বের করে নেব। তাহলে আমরা বুঝতে পারবো যে এ বি এর থেকে কত টাকা বেশি পাচ্ছে। তাহলে 11,704 টাকার মধ্যে বি পাবে 11,74704 ইন্টু নিচে কত আসবে, নিচে আসবে হলো 3 + 2 + 2 আর উপরে থাকবে বি, বি এর কত হবে 2। তাহলে কত হলো আমাদের 11,704 ইন্টু 2 বাই নিচে চলে আসবে 7। আমরা এই ভাগটি আগেই করেছি। তাহলে 7 দিয়ে 11,704 কে কাটলে কত হবে 1672, 1672। এটা দিয়ে গুণ করলে কত আসবে 2 দুগুণ 4, 7 দুগুণ 14 4 হাতে থাকবে 1, 6 দুগুণ 12 1 13 3 হাতে থাকবে 1, 2 অক্ষে 2 1 3, তাহলে কত হলো 3344 টাকা। তাহলে এবার আমরা অনায়াসেই বের করতে পারবো যে এ বি এর থেকে কত টাকা বেশি আয় করবে বা বেশি পাবে। লিখবো সুতরাং এ বি এর থেকে টাকা বেশি পাবে। এর টাকার থেকে 5016 এই টাকার থেকে বি এর টাকাটাকে আমরা বাদ দিয়ে দেব। বাদ দিলে কত আসবে, আমরা বাদ দিলে পাবো 1672 টাকা, 1672 এই টাকার পরিমাণটা পেয়ে যাব। তাহলে আমাদের 3-এর 1 নাম্বার দাগে যে অঙ্কটি ছিল যে এ বি এর থেকে কত টাকা বেশি পাবে সেটা আমরা বের করে ফেললাম। এরপরে আমরা 3-এর 2 নাম্বার অঙ্কটি করার চেষ্টা করে নেব। 3-এর 2 নাম্বার অঙ্কটিতে কি রয়েছে, 3-এর 2 নাম্বার অঙ্কটিতে রয়েছে একটি লম্ববৃত্তাকার চোঙ ও লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত 3:4। মানে লম্ববৃত্তাকার চোঙ ও লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্য হলো 3:4। ঠিক আছে, 3:4। এটা কি প্রথমে হচ্ছে হলো চোঙ আর এটা হচ্ছে হলো শঙ্কু। এটা কি ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত, ব্যাসার্ধ। আচ্ছা, আর কি দেওয়া রয়েছে এবং তাদের আয়তনের অনুপাত, এদেরই কি আয়তনের অনুপাত দেওয়া রয়েছে 9:8। এটা আয়তনের অনুপাত দুজনের। এটা প্রথমটা হচ্ছে হলো লম্ববৃত্তাকার চোঙের এবং তারপর এটা হলো আরটা হলো শঙ্কুর। এবার আমাদের বের করতে বলেছে যে চোঙ ও শঙ্কুর উচ্চতার অনুপাত কত হবে। প্রথম কথা যেটা জানতে হবে সেটা হচ্ছে হলো আমরা আয়তনের সূত্রটি কি জানি, চোঙের আয়তনের সূত্র সেটা হলো πr²h এবং লম্ববৃত্তাকার চোঙের আয়তনের সূত্র হলো πr²h এবং শঙ্কুর আয়তনের সূত্রটা হলো 1/3 πr²h। এবার আমরা যে ব্যাসার্ধ দেওয়া রয়েছে সেই ব্যাসার্ধ ধরে নেব এবং দুটোর ক্ষেত্রে চোঙ এবং শঙ্কু দুটোর ক্ষেত্রে কি উচ্চতা দেওয়া নেই, উচ্চতাও ধরে নেব। আমরা যেহেতু ব্যাসার্ধের অনুপাত দেওয়া আছে সেখান থেকে ব্যাসার্ধের অনুপাত এবং উচ্চতা থেকে আলাদা করে ধরে নেব। ধরি চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য, চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য কত হবে, চোঙের ব্যাসার্ধ দৈর্ঘ্য এখানে দেওয়া রয়েছে চলো 3:4 তার মানে 3, দৈর্ঘ্য 3r একক এবং উচ্চতা h1 একক। আর এটা চোঙের গেল। এবার শঙ্কুর
শঙ্কুর ব্যাসার্ধের দৈর্ঘ্য কত 4r, 3:4 ছিল, তাহলে 4r একক। আর অনুপাত থেকে যখন ধরবো যে চলরাশিটাকে সঙ্গে নিব সেটা কি সেম নেব, তাহলে 4r একক। এবং উচ্চতা, আগেরটার চোঙের উচ্চতা হচ্ছে h1, তাহলে এটা ধরে নেব উচ্চতা h2 একক। এবার কি করব, আমরা শর্ত ফেলব। কি শর্ত? আয়তনের শর্ত। প্রশ্নানুসারে প্রথমে লিখব, এখানে অনুপাত যখন দেওয়া রয়েছে চোঙ ও শঙ্কুর আয়তনের অনুপাত হলো 9:8, তাহলে লিখবো আমরা চোঙের আয়তন। চোঙের আয়তন কত? পাই আর স্কয়ার। আর মানে কত? চোঙের আর হলো 3r, তার মানে হচ্ছে আর স্কয়ার মানে হলো 3r, আর স্কয়ার h মানে h1। এটা হলো, এটা গেল চোঙের আয়তন বাই কি শঙ্কুর আয়তন। শঙ্কুর আয়তন কত? 1/3 পাই আর স্কয়ার। এক্ষেত্রে শঙ্কুর আর কত? আর মানে ব্যাসার্ধ দৈর্ঘ্য কত? 4r, তাহলে 4r স্কয়ার। আর h মানে হচ্ছিল শঙ্কুর h কত, উচ্চতা কত? h2 ধরেছে। তাহলে এই উপরের প্রথমটি যেটা দেখলাম এটা হলো চোঙের আয়তন, আর নিচেরটা হলো শঙ্কুর আয়তন। তাহলে চোঙের আয়তন বাই শঙ্কুর আয়তন। এখানে কি লিখবো আমরা? চোঙের আয়তন ও শঙ্কুর আয়তনের অনুপাত 9:8, মানে 9/8। ঠিক আছে, তাহলে এটা হলো কি চোঙ, এখানেও চোঙ, এটা কি শঙ্কু, এটাও শঙ্কু। তাহলে কি আমরা দেখো এখান থেকে কি ক্যান্সেল করতে পারি, কি কি পাই পাই কেটে দিতে পারি, আর কি কাটতে পারি? পাই পাই কাটলে কি থাকবে? এখানে থাকবে 9r স্কয়ার উচ্চতা h1, আর এখানে কি থাকবে? এখানে পাই তো কাটা চলে গেল, এখানে হবে 16r স্কয়ার ইন্টু h2। এটা যেহেতু ভাগ অবস্থায় রয়েছে তাহলে 1/3টা কি হয়ে যাবে? উপরে 3 চলে আসবে, ইকুয়ালস টু লিখে দেব 9/8। দেখো 8 দিয়ে কাটলে 8 দ্বিগুণে 16 হয়ে গেল। 9 কেটে দিলাম এখান থেকে। তাহলে এখানে কি থাকলো? আমরা একবারে পরের বাকি কাজটা করে নেই। এখানে দেখো এখানে কি থাকলো? 2r স্কয়ার h2 বাদ দিয়ে লিখবো 2r স্কয়ার h2 মানে উচ্চতা সমান সমান, এটা গেল এইভাবে কোণাকুণি বজ্রগুণ করলাম। আর এখানে করলে কি হবে? এখানে থাকবে হলো 3r স্কয়ার h1 হলো। উভয় দিক থেকে দেখো r স্কয়ার কেটে দিলাম। তো আমাদের কি লাগবে? আমাদের লাগবে তাদের উচ্চতার অনুপাত, মানে চোঙের উচ্চতা এবং শঙ্কুর উচ্চতা। তাহলে আমরা এইভাবে করতে পারি h1 h2 কত আসবে? এক্ষেত্রে আসবে হচ্ছে দেখো h1 আসবে হলো 2:h2 আসবে 3। কি করে হলো? তাহলে যদি আমরা এইভাবে না করি, তাহলে আমরা যদি আর একটু সহজভাবে এই জায়গাটা মান বের করার চেষ্টা করি, তাহলে আমরা এইভাবে করতে পারি কি, বা 2h2 সমান সমান 3h1, বা h1/h2 লিখতে পারি। কোণাকুণি বজ্রগুণন করলে কি হবে? এখানে কত আছে? এখানে আছে হচ্ছে হলো 3h1, তাই তো? তাহলে এখানে আসবে কোণাকুণি গুণ করলে 3h1, আর এখানে কি 2h2, তাহলে কি এইভাবে যদি 2 এখানে বসে তাহলে কোণাকুণি গুণ করলে কি হবে? 2h2। তাহলে সুতরাং h1:h2 ইকুয়ালস টু 2:3। তাহলে চোঙ ও শঙ্কুর আয়তন উচ্চতার অনুপাত হবে। আমরা এখানে মুছে নিয়ে অ্যান্সারটি লিখে দিচ্ছি। অতএব চোঙ ও শঙ্কুর উচ্চতার অনুপাত হবে কত? 2:3।
3। তাহলে 3-এর দ্বিতীয় দাগের অঙ্কটি এখানে কমপ্লিট হলো। 3 নম্বর অঙ্কটি আমরা একটু দেখে নেব। 3-এর 3 নম্বর অঙ্কটিতে আছে যদি y is proportional to x cube এবং y এর বৃদ্ধি যদি 8:27 অনুপাতে হয় তবে x এর বৃদ্ধি কি অনুপাতে হবে সেটা নির্ণয় করতে বলেছে। তাহলে এটা আমাদের কোথা থেকে আছে? কোশ্চেনটা আছে ভেদেজ অধ্যায় থেকে। কি দেওয়া আছে? যদি y is proportional to x cube, তাহলে আমাদের কি আর দেওয়া আছে যদি y এর বৃদ্ধিটা 8:27 এই অনুপাতে হয় তবে x এর বৃদ্ধিটা কত হবে। তাহলে আমরা আগে লিখে নেই y is proportional to কত আছে? x cube, তাই তো। তাহলে আমরা এখান থেকে কি থাকবে? এই প্রপোর্শনাল টু থাকলে পরে আমরা এখান থেকে আমরা কে ধরে নিতে হবে, মানে কে ধরে কাজ করতে হবে। তার আমরা লিখব সুতরাং y equals to k x cube, আর এখানে লিখব k হলো অশূন্য ভেদ ধ্রুবক। এরপরে আমরা কি লিখব? এখান থেকে আমরা চলো যেহেতু আমাদের x এর অনুপাত বের করতে বলেছে তাহলে আমরা x এর ভ্যালুটাকে বের করে নেব। এখানে এটাকে বা লিখে এখানে সুতরাং না দিয়ে কি লিখতে পারি? আচ্ছা, k টাকে এখানে নিয়ে আসি, y বাই k ইকুয়ালস টু কি x কিউব। তাহলে সুতরাং x সমান সমান কি হবে? রুট কিউব বা কিউব রুট y বাই k। আমরা কি করলাম? আমরা x থেকে এদিকে আনলাম, উল্টো করে দিলাম। এখানে কি হলো? এখানে যে কিউবটাকে ওঠাতে গেলে কি করতে হবে? আমাদের রুট কিউব আনতে হবে, তাই করে দিলাম, হয়ে গেল। এবার আমরা কি লিখবো? আমরা ওই যে অনুপাত দেওয়া ছিল y এর অনুপাত দেওয়া ছিল 8:27, সেখান থেকে আমরা ধরে নেব। কি লিখবো? ধরি যখন y সমান সমান 8:27 ছিল তো, তাহলে আমরা এখানে ধরে নিলাম 8p। যখন y সমান সমান 8p হয় তখন x হবে, x কে আমরা ধরে নেব x হবে x1, এবং যখন y সমান সমান 27p হবে বা হয় তখন x হবে x2। তাহলে আমরা কি লিখে নিই? এবার লিখব সুতরাং যখন y সমান সমান 8p, সুতরাং দিয়ে আমরা লিখব যখন y সমান সমান 8p, তখন কি হবে? তখন আমরা x1 এর ভ্যালু কত হবে? x1 ইকুয়ালস টু কত হবে? এই যে রুট বা কিউব রুট কত আছে? y বাই k, তো y মানে কত? 8p, এখানে 8p লিখব, 8p বাই কি k, হয়ে গেল। এরপরের লেখাটি আমরা উপরেই লিখে নিই। কি লিখব? সুতরাং x1 ইকুয়ালস টু কত আসবে? দেখো এখানে 8p, তো 8 কে লিখতে পারি না 2 ইনটু 2 ইনটু 2। তার মানে যখন আমরা রুটের বাইরে বাইর করব তাহলে কি হবে? 2 চলে আসবে, আর এখানে থাকবে কি? এখানে থাকবে হলো p বাই k। তাহলে 2 ইনটু কিউব রুট p বাই k, ঠিক আছে। তাহলে লিখে দিলাম 2 ইনটু কিউব রুট p বাই k। আবার y সমান সমান কি হবে? 27p হয় তখন কি হবে? x2 সমান সমান কত হবে? কিউব রুট 27p বাই k। আচ্ছা, 27 কি করে লিখলাম? এই যে তোমাদের এখানে ছিল না, এই জায়গাটা কি y বাই k ছিল, তাই তো।
তাহলে y মানে কত 27 এখানে, তাহলে হবে 27p/k। তাহলে এখান থেকে আমরা ভ্যালু কত পাবো, এখান থেকে আমরা যেরকম x1 এর ভ্যালু বের করেছিলাম, তাহলে সুতরাং x2 সমান সমান 27 মানে কি 3 বা 3 কিউব, তাই তো। তার মানে কি যেহেতু কিউব রুট আছে, তাহলে আমরা যখন বের করব তাহলে কি হবে, তিনটা তিনের মধ্যে একটা 3 চলে আসবে, তাহলে কি হবে 3 কিউব রুট p/k হয়ে গেল। এরপরে আমাদের কি লিখতে হবে, আমরা পেয়ে গেলাম x1 এবং x2 যে ভ্যালুটা সেটা আমরা পেয়ে গেলাম। এরপর আমরা লিখে নেব x এর বৃদ্ধির অনুপাত, x এর বৃদ্ধির অনুপাত। আমরা এই জায়গাটি মুছে নিয়ে লিখে নেব। সুতরাং বা অতএব x এর বৃদ্ধির অনুপাত, বৃদ্ধির অনুপাত পাত হবে। তাহলে x1 কত 2 কিউব রুট p/k is to কত 3 কিউব রুট কি হবে p/k। দেখো এই সেম ভ্যালু এখানেও রয়েছে, তাহলে এটা এটা কেটে দিলাম, তাহলে কি হবে, এখানে থাকবে হলো 2 is to এখান থেকে থাকবে হলো 3। তাহলে আমাদের এখানে অনুপাত পেয়ে গেলাম। x এর বৃদ্ধির অনুপাত কত হবে, x এর বৃদ্ধির অনুপাত হবে 2:3। তাহলে 3 নম্বর অঙ্কটি আমাদের হয়ে গেল। এরপর হলো 4 নম্বরে একটি কি রয়েছে, উপপাদ্য রয়েছে। এই উপপাদ্যটিকে আমরা একটু দেখে নেব, পড়ে বুঝে তারপরে অঙ্কটিকে সলভ করার চেষ্টা করব। 4 নম্বরে কি উপপাদ্য রয়েছে, বলেছে বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে যে দুটি স্পর্শক অঙ্কন করা যায় তাদের স্পর্শ বিন্দু দুটির সঙ্গে বহিস্থ বিন্দুর সংযোজক সরল রেখাংশ দুটির দৈর্ঘ্য সমান এবং তারা কেন্দ্রে সমান কোণ উৎপন্ন করে। আমরা একটু চিত্র এঁকে বিষয়টি বুঝে নেওয়ার চেষ্টা করি। এই হলো একটা বৃত্ত, ধরে নিলাম এটা হলো একটা বৃত্ত, এবং যাদের কি স্পর্শক, আমরা স্পর্শকটা মোটামুটি এঁকে নেই। তোমরা ইসে দিয়ে করবে, পেন্সিল দিয়ে, এবং ঠিকঠাক মতো আঁকার চেষ্টা করবে যাতে কি এরকম না হয়। আমি তোমাদের মোটামুটি ভাবে দেখানোর চেষ্টা করছি। তাহলে এটা হলো আমাদের কি ও কেন্দ্রীয় বৃত্ত হলো, আর আমাদের বৃত্তটার নাম আমরা ধরে নিলাম ও কেন্দ্রীয় বৃত্ত, আর এটার নাম দিয়ে দিলাম আমরা বহিস্থ বিন্দু পি দিয়ে দিলাম, আর এটা এই জায়গাটা স্পর্শকটার নাম দিয়ে দিলাম এপি, আর এটা দিয়ে দিলাম বিপি। হয়ে গেল। আমাদের দুটি স্পর্শক অঙ্কন করার কথা বলেছিল, সেই অনুযায়ী আমরা করে নিলাম। তাহলে আমরা একটু লিখে নিব, কি লিখবো, প্রদত্ত মানে হলো যেটা প্রশ্নে দেওয়া আছে সেই অনুযায়ী কি লিখবো, ও কেন্দ্রীয় বৃত্তে, ও কেন্দ্রীয় বৃত্তে, কেন্দ্রীয় বৃত্তে কি, ও কেন্দ্রীয় বৃত্তে কি আছে, বহিস্থ বিন্দু পি থেকে, বহিস্থ বিন্দু পি থেকে বিন্দু পি থেকে, এখানে আমরা বহিস্থ বিন্দু মানে বাইরে একটা বিন্দু ধরলাম পি, পি থেকে কি করলাম আমরা এপি ও বিপি স্পর্শক অঙ্কন করলাম। এপি ও কেন্দ্রীয় বৃত্তে বহিস্থ বিন্দু পি থেকে এপি ও বিপি হলো স্পর্শক, হলো দুটি স্পর্শক। আর কি আছে, এবং এদের স্পর্শ বিন্দু কোনটা, এবং স্পর্শ বিন্দু যথাক্রমে, স্পর্শ বিন্দু যথাক্রমে কি হবে, দেখো এখানে হবে স্পর্শ বিন্দুটার নাম কি হবে এ, এবং এই স্পর্শ বিন্দুটা কোথায় ছেদ করেছে, বৃত্তের মধ্যে,
বি বিন্দুতে। তাহলে স্পর্শ বিন্দু যথাক্রমে হবে হলো এ ও বি, এ ও বি। এটা কি আমাদের মধ্যে প্রদত্ত রয়েছে, আর কি রয়েছে। এবং এবার হচ্ছে হলো আমরা কি করব, এখানে হচ্ছে হলো তোমাকে যুক্ত করতে হবে, মানে যেটা দেওয়া রয়েছে আমাদের কেন্দ্রে বলছে সমান মাপের কোণ উৎপন্ন হয়, তার মানে কি এটা অলরেডি করে দেওয়া রয়েছে। তাহলে হলো এও ও বি এবং হচ্ছে হলো ওপি যুক্ত করা হলো, এবং এবং ও কমা এ, তারপরে হলো ও থেকে বি, ও বি, ও কি হলো ওপি, ওপি, ওপি যুক্ত করে কি পেলাম আমরা, কেন্দ্রের দুটি কোণ পেয়ে গেলাম। ওপি যুক্ত করে এপি ও বিপি সরল রেখাংশ দ্বারা দুটি কেন্দ্রে কি হলো, বিপি সরল রেখাংশ দ্বারা কেন্দ্রে দুটি কোণ কি হবে, যুক্ত করা হলো, যেহেতু কি হবে এ ও পি ও কোণ বিওপি, বিওপি উৎপন্ন হলো বা হয়। তাহলে এটা ছিল আমাদের প্রদত্তে। তাহলে কি হয়, তাহলে কি পেলাম, যে আমাদের প্রদত্তে যে বিষয়টা দেওয়া ছিল, আমাদের বলেছিল যে একটা বৃত্ত যার বহিস্থ বিন্দু হচ্ছিল পি, এবং সেখান থেকে বৃত্তের উপরে কি দুটি স্পর্শক এপি এবং বিপি, ঠিক আছে, স্পর্শক দুটি কি করবে, এই স্পর্শক দুটির মানে এপি এবং বিপির মান সমান হবে। আর কি বলেছে, চলো ভিতরে দুটো কোণ তৈরি করবে যাদের মান কি সমান হবে, ভিতরে দুটি কোণ। তাহলে সেই অনুযায়ী আমরা লিখে নিলাম ও কেন্দ্রীয় বৃত্তের বহিস্থ বিন্দু পি থেকে এপি ও বিপি দুটি স্পর্শক, এবং এদের স্পর্শ বিন্দু কোনটা হবে এ ও বি। এবং তারপরে কি করলো, এ ও বি এবং হচ্ছে ওপি যুক্ত করে কি করলাম, এপি ও বিপি সরলরেখার দ্বারা কি হলো, কেন্দ্রের দুটা কোণ উৎপন্ন হলো, এ একটা কোণ এবং এ একটা কোণ। ঠিক আছে, ও দেখি তোমরা বুঝতে পারছো যে এখানে চলো কোন কোন দুটোর কথা বলা হয়েছে, উৎপন্ন হলো। এইবার তোমাদের হচ্ছে প্রমাণ করতে হবে, বা প্রামাণ্য। তাহলে কি হবে, প্রমাণ করতে হবে যে কি প্রমাণ করতে হবে, এই এপি ও বিপির মান সমান, কি এপি সমান সমান বিপি, এটা একটা প্রমাণ। এবং আরেকটা প্রমাণ করতে হবে, কি প্রমাণ করতে হবে, এই কেন্দ্রে যেই কোণ দুটো তৈরি করেছে, মানে এ ও পি, সমান সমান কোণ কি এই বিওপি, এটা হলো তোমাদের দ্বিতীয় প্রমাণ। এই প্রমাণটা করার জন্য আমাদের কি করতে হবে, আমাদের দুটো এখানে কি হয়েছে, এখানে আমরা পেয়ে যাব হচ্ছে হলো এপি আর বিপি দুটা কি স্পর্শক, এবং আর ওএ এবং ওবি কি স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ। তার মানে কি পাবো, তার মানে আমরা কি পেয়ে যাব, এই জায়গাটাকে একটা 90 ডিগ্রি কোণ পেয়ে যাব, এবং এই জায়গাটাকে 90 ডিগ্রি কোণ পেয়ে যাব। আর এখানে কি হলো, আমরা দুটো ত্রিভুজ পেয়ে গেলাম, কি কি ত্রিভুজ, এওপি আর একটা বিওপি ত্রিভুজ। তাহলে সেটা আমরা কি লিখবো, প্রমাণের মধ্যে লিখে নেব। প্রদত্তটা মুছে দিয়ে আমি এখানে প্রমাণটা তোমাদের লেখাচ্ছি। প্রমাণ, তাহলে প্রমাণে কি লিখবো, প্রমাণে আমরা লিখবো এপি ও বিপি দুটি স্পর্শক, এপি ও বিপি দুটি স্পর্শক এবং ওএ ও ওবি হলো স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ,
গামী ব্যাসার্ধ। এটা ব্যাসার্ধ কি করে বুঝলে? যে বৃত্তের কেন্দ্র থেকে পরিধি বরাবর যদি কোনো একটা রেখা টানা হয়, যা টানা হবে সেটাই কি ব্যাসার্ধ। তাহলে ও থেকে কেন্দ্র থেকে কি করলাম আমরা, স্পর্শক যেটা স্পর্শ করে গেছে সেই বরাবর বৃত্তের পরিধি বরাবর একটা দাগ বিন্দুতে কি করলাম, মিলিত করলাম আমরা, তাহলে সেটা কি হলো, ব্যাসার্ধ হলো। তাহলে এপি ও বিপি দুটি স্পর্শক এবং ও এ এবং ওবি হলো স্পর্শ বিন্দুদ্বয় ব্যাসার্ধ। তাহলে আমরা কি পাবো, এখন লিখবো কি, সুতরাং এই ও এটা লম্ব হবে, ও এ লম্ব কার উপরে, এপির উপর। এটা লেখার কারণ হলো তাহলে কি একটা 90 ডিগ্রি কোণ পেয়ে যাচ্ছি, ঠিক আছে। লম্ব হলেই কি হবে, আমরা এই জায়গাটা 90 ডিগ্রি কোণ পাবো। এবং তাহলে ও এ লম্ব এপি এবং কি আছে, ওবি লম্ব, ওবি লম্ব বিপি, বিপির উপরে ওবি লম্ব হয়ে গেল। তাহলে এবার লিখবো, তাহলে এখানে কি দুটো সমকোণী ত্রিভুজ তৈরি হলো, কি হলো, একটা হলো বিওপি আর একটা হলো এওপি। এখন সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ কি এওপি ও বিওপি, ত্রিভুজ বিওপি এর মধ্যে কি করব আমরা, ত্রিভুজ দুটোকে সর্বসম করব। আচ্ছা, সর্বসম করলে পর আমরা লিখতে পারবো এই বাহুটা আর এই বাহুটা সমান। কেন, সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু দৈর্ঘ্য সমান এবং এই কোণটার এবং এই কোণটার মান সমান। কেন, কারণ এটাও কি হবে সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণ, একই রকম ভাবে। তাহলে লিখবো, আচ্ছা তাহলে সর্বসম করার জন্য আমাদের কি লাগবে, তিনটা শর্ত ফিল আপ করতে হবে। তাহলে আমরা কি লিখতে পারি, এই কোণটা তো 90 ডিগ্রি, তাহলে এই কোণটা আর এই কোণটা 90 ডিগ্রি, তাই তো। তাহলে কি কোণ ও এ পি সমান সমান কোণ ও বি পি। আরেকটা শর্ত কি, আরেকটা শর্ত পাবো, চলো ও এ সমান সমান ওবি, ও এ সমান সমান কি ওবি, এটা একটা পেয়ে গেলাম। আরেকটা কি পাবো, এবং কি এই যে ওপি এটা হলো সর্বসম ত্রিভুজের সাধারণ বাহু বা এই ত্রিভুজ দুটোর সাধারণ বাহু। লিখে দেব ওপি হলো সাধারণ বাহু, সাধারণ বাহু। তাহলে কি লিখতে পারি, সুতরাং ত্রিভুজ দুটো কি সর্বসম, সুতরাং ত্রিভুজ এওপি সর্বসম ত্রিভুজ বিওপি। তাহলে ত্রিভুজ দুটো যেহেতু সর্বসম হয়ে গেল, তাহলে আমরা লিখতে পারি, কি লিখতে পারি, এপি, অতএব এপি সমান সমান বিপি। কেন, সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু। তাহলে এটা কি হয়ে গেল, 1 নং প্রমাণিত, 1 নং যে প্রমাণিতটা ছিল সেটা হচ্ছে এখানে প্রমাণিত হয়ে গেল। এবং 2 নং প্রমাণিতটা কি হবে, কোণটাকে লিখে দেবো, দুটা কোণ সমান, তাহলে কি 2 নং যেহেতু সর্বসম ত্রিভুজের কি অনুরূপ কোণ হয়ে যাবে। তাহলে লিখবো এবং কোণ, কি কোণটার নাম কি, কোণটার নাম হলো এওপি, এওপি সমান সমান কোণ কি হবে, বিওপি, বিওপি। কেন, এটা হবে সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণ, এখানে কি হয়ে গেল, 2 নং প্রমাণিতটা কমপ্লিট হয়ে গেল। লিখে দেবো 2 নং প্রমাণিত। তাহলে তোমাদের 4 দাগে যে অঙ্কটি ছিল মানে উপপাদ্যটি ছিল সেটা তোমাদের টেক্সট বুকেও রয়েছে, আমি সেটিকে তোমাদের এখানে চিত্র এঁকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম। তো আজকের মতো ক্লাস এই পর্যন্ত, আবার পরের ক্লাসে নতুন অঙ্ক নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে।